আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, আরজি করে যেভাবে আমরা জানতে পেরেছিলাম যে আরজিকর কাণ্ডের পরে সামনে এসেছিল গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবার এক ভয়াবহ দুর্নীতি বাসা বেঁধেছে। চিকিৎসকদের একটা বড় অংশ পথে নেমে এসেছেন, তারা প্রতিবাদ করছেন এবং তারা বারবার এই বার্তাটা দিতে চাইছেন যে স্বাস্থ্য পরিষেবাকে পরিশুদ্ধ করতে হলে প্রতিবাদ আর প্রতিরোধের বলয়টা বজায় রাখতে হবে। আরজি করে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা আসলে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যে ভয়ঙ্কর দুর্নীতি বাসা বেঁধেছে তার একটা খণ্ডচিত্র মাত্র। এটাকে বদলাতে হলে প্রতিবাদ আর প্রতিবাদে সরব হতে হবে। শুধু চিকিৎসকদের দায় নয়, এটা নাগরিক সমাজেরও দায়। আসলে স্বাস্থ্য পরিষেবায় যদি ভয়াবহ দুর্নীতি বাসা বাঁধে, স্বাস্থ্য পরিষেবায় যদি জনস্বাস্থ্য বিষয়টা বিঘ্নিত হয়, তাহলে তার রেশ বা তার বিপর্যয়টা শেষ পর্যন্ত নাগরিকের উপরে এসেই পড়ে। নানাভাবে এই প্রতিবাদ প্রতিরোধকে কালিমা লিপ্ত করবার প্রয়াস চলছে। চিকিৎসকদের একটা অংশ তাই বারবার একথা মনে করিয়ে দিচ্ছেন যে নাগরিকদের স্বার্থেই নাগরিকদের পথে নামতে হবে। বলা হচ্ছে যে চিকিৎসকদের এই দাবি, আরজিকর কাণ্ডকে ঘিরে যে আন্দোলন গড়ে উঠছে, যে প্রতিবাদ প্রতিরোধের বলয় তৈরি করবার কথা বলা হচ্ছে, তাটা একটা কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করবার জন্য। ঠিক এখানেই নাগরিকদের বিভিন্ন সংগঠন মনে করছেন যে আসলে শাসক দলই এই ধরনের প্রচারে নেমেছেন। স্বাস্থ্য পরিষেবায় ভয়ঙ্কর দুর্নীতি বাসা বেঁধেছে, চিকিৎসকদের একটা অংশ সেই দুর্নীতি দূর করতে চাইছেন। চিকিৎসকদের সবাই যে খুব ভালো মানুষ এমনটা নয়, কিন্তু চিকিৎসকদেরই একটা অংশ বেরিয়ে এসে তো বলছেন যে কারা ভালো কারা খারাপ সেটা চিহ্নিত করা হোক, সেটা সামনে আনা হোক। এবং সেই দায় তো রাজ্যের স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্যমন্ত্রীর। কেন তারা সে কাজটা করছেন না? কেন উল্টে বারবার যারা প্রতিবাদ করছেন, যারা বলছেন যে স্বাস্থ্য পরিষেবায় থ্রেট কালচার রয়েছে, তাদের বিরুদ্ধেই আক্রমণ শানানো হচ্ছে, তাদের প্রতিবাদকে কালিমালিপ্ত করা হচ্ছে? ঠিক এখানেই এই প্রশ্নগুলো তুলেই আরজিকর কাণ্ডে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই ঘটনার দায় স্বাস্থ্য ভবনের। স্বাস্থ্য ভবন যদি যথার্থ ব্যবস্থা নিত, এমন ঘটনা ঘটতে পারত না। বারবার বলছেন চিকিৎসকদের একটা বড় অংশ, তারা প্রতিবাদে রাস্তায় নামছেন। জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ আন্দোলনে রয়েছেন, প্রতিবাদে রয়েছেন। তাদের উপরে নানাভাবে চাপ তৈরি করবার প্রয়াস চলছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে নাগরিকদের বিভিন্ন সংগঠন আগামীকাল অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। তারা বারবার করে বলছে এই লড়াই শুধুমাত্র চিকিৎসকদের লড়াই নয়, এই লড়াইটা সাধারণ মানুষের লড়াই। এই লড়াইয়ের বার্তাটা ছোট পরিসর থেকে বড় পরিসরে ছড়িয়ে দিতে হবে। যদি সেই পরিসরটা বাড়ানো না যায়, তাহলে আসলে এর ধাক্কাটা সামলাতে হবে নাগরিককেই। যারা মনে করছেন যে চিকিৎসকরা বিচ্ছিন্নভাবে প্রতিবাদ করছেন, তাদের একজন সহকর্মী মারা গেছেন এবং নির্যাতিত হয়েছেন, ভয়ঙ্কর ঘটনা ঘটেছেন, এই দায় শুধুমাত্র চিকিৎসকরা বহন করবেন, তারা ভুল করছেন। আসলে চিকিৎসকরা একটা বৃহত্তর স্বার্থের অভিমুখে সবাইকে ভাবাতে চাইছেন, সবাইকে বোঝাতে চাইছেন। বারবার বলছেন আমাদের স্বাস্থ্য পরিষেবায় যে ভয়ঙ্কর দুর্নীতি বাসা বেঁধেছে, সেটা শুধুমাত্র একা চিকিৎসকদের লড়াইতে সমাধান হবে না, নাগরিককে এগিয়ে আসতে হবে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে যে শাসক রয়েছে, যে সরকার রয়েছে, তাকে বাধ্য করাতে হবে। এই বাধ্য করানোর জন্যই আবারও পথে নামা প্রয়োজন এবং প্রতিবাদটা জারি রাখা প্রয়োজন। আগামীকাল 5 তারিখ আবার স্বাস্থ্য ভবনে অভিযানের ডাক দিয়েছেন এই রাজ্যের বিভিন্ন নাগরিক সংগঠন এবং চিকিৎসকদের একাধিক সংগঠন, যারা কয়েক মাস ধরে আরজিকর কাণ্ডের ভয়াবহ ঘটনার অভিঘাতের সূত্রে পথে নেমেছেন, আন্দোলন করছেন, যারা বারবার করে নাগরিককে মনে করিয়ে দিচ্ছেন যে সুস্থ স্বাস্থ্য পরিষেবা পাওয়াটা নাগরিকদের অধিকার, এই অধিকার নাগরিককে ছিনিয়ে নিতে হবে। সেই বিষয়টাকে সামনে রেখেই বারবার তারা সোচ্চার হতে বলছেন সাধারণ মানুষকে। এবং সাধারণ মানুষ যদি এই আন্দোলন
স্থিমিত হতে দেন, যদি এই আন্দোলনটা ক্রমশ ঝিমিয়ে পড়ে, তাহলে আবারও বলা যে আসলে বিপর্যয়টা সাধারণ নাগরিকের উপরেই নেমে আসবে। ইতিমধ্যেই শাসক দল, এখানকার প্রশাসন রক্তচক্ষু দেখাতে শুরু করেছে। আমরা জানি আর.জি. করের ঘটনার পরে কিছুটা চাপে ছিল শাসক দল, সরকার। তারা বুঝতে পেরেছিলেন যে তারা যেটা করেছে নাগরিক সেটা ধরে ফেলেছে। নাগরিক তাই স্বতঃস্ফূর্তভাবে পথে নেমে এসেছিল। তড়িঘড়ি ব্যবস্থাপনার সমস্ত উপকরণগুলোকে ব্যবহার করে একটু একটু করে চেষ্টা করা হয়েছে আন্দোলনটাকে ভাঙতে, চিকিৎসকদের ভয় পাওয়াতে, নানাভাবে চিকিৎসকদের উপরে চাপ তৈরি করা হয়েছে গত কয়েক মাস ধরে নানাভাবে। আর এখন শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের উপর পুলিশি হাঙ্গামা, নানাভাবে তাদের হেনস্থা করা হচ্ছে। আমরা গতকাল আলোচনা করেছি, তার আগের দিন আলোচনা করেছি, বারবার এটা বোঝাতে চাইছি। আমার সঙ্গে আলোচনায় ছিলেন আশফাকুল্লাহ নাইয়া। তার উপরে কি ধরনের হেনস্থা হয়েছে তিনি তার বিবরণ দিয়েছেন, কিন্তু তিনি একথাও জানিয়েছেন লড়াইটা জারি থাকবে। এবং একই সাথে আশফাকুল্লাহ নাইয়ার মতো জুনিয়র চিকিৎসকরা বারবার সাধারণ মানুষের কাছে আবেদন রাখছেন, পথে নামুন, পথে আপনাদের নামতেই হবে। নাগরিক স্বাস্থ্য পরিষেবার জন্য সোচ্চার হওয়াটা নাগরিকদেরই দায়িত্ব। নাগরিকরা পথে নামুন, তারা তাদের স্বাস্থ্য পরিষেবা সুস্থতার দাবি করুন। আগামীকাল যে দাবি নিয়ে পথে নামছে নাগরিকদের বিভিন্ন সংগঠন, তার পরিপ্রেক্ষিতে আজ তারা সাংবাদিক সম্মেলন করেছেন। প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছেন যে মূলত তারা দাবি করছেন যে হাসপাতালের ভিতরে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা কিভাবে ঘটলো এটার দায় স্বাস্থ্য ভবনকে নিতে হবে, স্বাস্থ্য ভবনকে পরিষ্কার পরিচ্ছন্ন জবাব দিতে হবে। এবং তারা মনে করছেন যে কোনোভাবেই এই আন্দোলন থেকে তারা সরবেন না যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য বিভাগ মেনে নেবে যে নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব হয়নি। নিরাপত্তার ব্যবস্থার প্রতিশ্রুতি তারা দেবেন এবং এই ঘটনায় যারা যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। তদন্তের নামে কি প্রহসন হয়েছে সেটা আমরা দেখেছি। নিম্ন আদালতের বিচারক যে রায় দিয়েছেন তার ছত্রে ছত্রে রয়েছে তদন্তের নামে প্রহসনের নানা ছবি আমরা দেখেছি। ঠিক এই পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিককে আবারও এ রাজ্যের বিভিন্ন নাগরিক সংগঠন, চিকিৎসকদের সংগঠন বারবার আবেদন করছে প্রতিবাদে পথে নামতে হবে। প্রতিবাদ আর প্রতিরোধ ছাড়া কোনো উপায় নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে, প্রশাসনকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে হবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে এই ব্যবস্থার মধ্যে থেকেই কেউ যদি কায়েমি স্বার্থের রক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়ে তবে তার বিরুদ্ধে সোচ্চার হওয়াটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার দায়। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এই দায় নাগরিকদের বহন করতে হয়, নাগরিকদের ব্যবহার করতে হবে, নাগরিকদের এই দায় নিয়েই এগোতে হবে। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বিভিন্ন নাগরিক সংগঠনের যারা রয়েছেন নেতৃবৃন্দ তারা, এবং এই পরিপ্রেক্ষিতে তারা আবারও আমাদের স্বাস্থ্য বিভাগকে বার্তা দিতে চাইছেন যে তারা থেমে যাননি, তারা চুপ করে যাননি, নাগরিকদের প্রতিবাদ আর প্রতিরোধের বার্তাটা সোচ্চার আছে। আমরা ঠিক এই বিষয়টি আজকে আলোচনায় আনবো। স্বাস্থ্য দুর্নীতির মোকাবিলায় নাগরিক কর্তব্য আছে, নাগরিকদের কর্তব্য ঠিক কতখানি বিস্তৃত, নাগরিকদের কর্তব্য কতখানি গভীর, সেই বিষয়টা বোধহয় আলোকপাত করবার দরকার আছে। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানকে সামনে রেখে বিভিন্ন নাগরিকদের সংগঠন যে কর্মসূচি নিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মতো করে সেই বার্তাটা সবাইকে ছড়িয়ে দেবার প্রয়াস নিয়েছিলাম। আমরা এই দাবির পক্ষে, এই চেয়ারে দাঁড়িয়ে বসে, এইখানে বসে আমরা বলছি হ্যাঁ আমরা এই দাবির পক্ষে, আমরা মানুষের সুস্থ স্বাস্থ্য পরিষেবা পাবার পক্ষে। যারা বলছেন কায়েমি স্বার্থের জন্যই আন্দোলন, আমরা তাদের সাথে একমত নই। আমরা মনে করছি বিষয়টা সেরকম নয়। সব ডাক্তার, সব চিকিৎসক খুব ভালো মানুষ এমনটা বলছি না, কিন্তু এই চিকিৎসকরা তো বলছে, যারা আন্দোলনরত চিকিৎসক তারাও তো বলছে কারা ভালো কারা মন্দ নির্ধারণ করা হোক। কেন খারাপ ওষুধ দেবার জন্য কারা দায়ী তাদের চিহ্নিত করা যাবে না? কেন যে স্যালাইনে মারা গেল সেই স্যালাইন কীভাবে সরবরাহ হলো সরকারি হাসপাতালে তার বিষয়টা নিশ্চিত হবে না? এই প্রশ্নগুলো তো উঠবেই। এই প্রশ্নগুলো তুললে কায়েমি স্বার্থের পক্ষে বলা হয়। এই যুক্তি যারা দিচ্ছেন আমাদের মনে হয় তারা কোনো না কোনোভাবে শাসক দলের সাথে যুক্ত। তারা যুক্তি নয়, আসলে কুযুক্তি খাড়া করবার চেষ্টা করছেন। আমরা বারবার আমাদের যাবতীয়
প্রচারের যতটুকু ক্ষমতা সেটা নিয়ে এই আন্দোলনের পক্ষে দাঁড়াচ্ছি। আমরা মানুষের পক্ষে, আমরা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে। যা উচিত নাগরিক অধিকার সুনিশ্চিত করবার জন্য, নাগরিকদের কণ্ঠকে সোচ্চার বলবার জন্য যতটুকু পরিসর খুলে দেওয়ার প্রয়োজন, আমরা তার পক্ষে দাঁড়াবো। এটা আমাদের অবস্থান। আসুন আজ এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। স্বাস্থ্য দুর্নীতির মোকাবিলায় নাগরিকদের কর্তব্য কেমন হওয়া উচিত, কিংবা যে চিকিৎসকরা এখন আন্দোলনে রয়েছেন, যারা নানা চাপের মুখে রয়েছেন, তারাও নাগরিকদের কাছে কি প্রত্যাশা করছেন, এটা বোধহয় আমাদের জেনে নেওয়া দরকার। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন, আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার তমনাশ চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন নাগরিক আন্দোলনের মুখ, নাগরিক সংগঠক অলীক চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবশ্রী ভট্টাচার্য। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসবো ডাক্তার চৌধুরীর কাছে আসবো। ডাক্তার চৌধুরী, আমি যে কথা বললাম যে আপনাদের আন্দোলন নিয়ে যে বিষয়টা বারবার সামনে আসছে, বলা হচ্ছে যে এই আন্দোলন আসলে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে পুষ্টি দেবে, এবং কোনো না কোনোভাবে আপনাদের এইভাবে বলা হচ্ছে যে এই আন্দোলন আসলে প্রান্তিক মানুষের যে দাবি তার সাথে সংশ্লিষ্ট নয়। আপনি বিষয়টা বলবেন যে আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এবং পরিসর বাড়াতে চাইছেন? আসলে যে কোনো অধিকারই মানুষের অধিকার, মানুষকেই রক্ষা করতে হবে। স্বাস্থ্যও সেরকম একটি বিষয়, যেটি মানুষকে যদি তার স্বাস্থ্য পেতে হয়, মানুষকেই লড়াই করে সেই স্বাস্থ্যের অধিকার পেতে হবে। আমাদের রাজ্যে দেখা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের 9ই আগস্টে ঘটনার পরবর্তী সময়ে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন স্তরে দুর্নীতির বিভিন্ন জাল ছিন্ন হচ্ছে। সর্বশেষ মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে দেখা গেছে, এবং তাতে স্বাস্থ্য দপ্তরের একটি গাফিলতি ভীষণভাবে, যাদের আমাদের প্রসূতি মায়ের জীবন গেছে। একটি প্রসূতি মা তার অনেক বাধা বিপত্তি করে, প্রান্তিক মানুষ, সে একটি সরকারি হাসপাতালে এসেছে মা হতে। সে মা হবার, সেই মাতৃত্ব গ্রহণ করার সময়ে এসে সে একদিনের একটি শিশুকে রেখে, যে শিশুটি কোনোদিন তার মাকে দেখলো না, সেই মাতৃত্ব গ্রহণ করার আস্বাদ পাওয়ার বদলে সে মৃতদেহ হয়ে তার বাড়িতে ফিরলো। এর থেকে তো যন্ত্রণার দুঃখের কিছু হতে পারে না। সরকারি হাসপাতালে সেটা দায়টা সরকারি সেখানকার কর্মরত চিকিৎসকদের উপরে দেবার চেষ্টা করা হলো। এসবই ঘটনা প্রমাণ করে যে মানুষকে লড়াই করে মানুষকে তার অধিকার পেতে হবে। এবং আমরা যদি নাগরিক মানে সেই প্রান্তিক অঞ্চলের মানুষ থেকে শুরু করে শহরে বসবাস করি শিক্ষিত মানুষ, সর্বস্তরের মানুষকে এটা বুঝতে হবে যে আমার অধিকার যদি আমাকে রক্ষা করতে হয়, সে স্বাস্থ্য হতে পারে, সে শিক্ষা হতে পারে, তার বাসস্থানের লড়াই হতে পারে, তার রুটি রুজির লড়াই হতে পারে। এই প্রতিটি লড়াইকে মানুষকে তার নিজের অধিকার রক্ষার লড়াই হিসেবে দেখতে হবে এবং একসাথে লড়তে হবে। আমাদের রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আজকে রেশনে হচ্ছে, আজকে আবাসন বিলিতে হচ্ছে, পঞ্চায়েতের 100 দিনের কাজ কেন মানুষ আমাদের রাজ্যে হবে না, তার 100 দিনের কাজের যে দুর্নীতি সেটা যে প্রকাশে এসেছিল, সেই নিয়ে মানুষের গণ আন্দোলন যদি না হয়, মানুষ অধিকার যদি রক্ষা করতে না পারে, তাহলে মানুষের অধিকারকে বারে বারে লঙ্ঘিত করা হবে। তাই আমরা মনে করি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকারকে নিয়ে লড়াই করে যেতে হবে। তবেই আমরা আমাদের প্রান্তিক থেকে শুরু করে প্রতিটি মানুষের, যে বিভিন্ন স্তরের মানুষের যে জীবনযাত্রা, জীবনের যে অধিকার আছে, সেই অধিকার আমরা রক্ষা করতে পারবো। ডক্টর চৌধুরী, একই সাথে আপনাকে আমি জিজ্ঞাসা করবো যে সাধারণ নাগরিকের কাছে, ঠিক কালকে আপনারা আবার পথে নামবার একটা পরিকল্পনা নিয়েছেন, সাধারণ মানুষের কাছে আপনারা কি ধরনের আচরণ প্রত্যাশা করেন, যে আপনাদের আন্দোলন, আপনাদের প্রতিবাদের এই বলয়টাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য? আসলে সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে একা তো আপনাদের পক্ষে সম্ভব নয়। আসলে যেটা আমি বারবার করে বলতে চাইছি, যে নাগরিকদের উপরেই তো শেষ পর্যন্ত এই বিপর্যয়টা নেমে আসবে। সেক্ষেত্রে নাগরিকদের কাছে কোন দায়িত্ব আপনারা প্রত্যাশা করছেন যদি বলেন? এটা যদি দেখা যায়,
সাধারণভাবে আমরা ভাবি, বা বেশিরভাগ মানুষ, আমরাও চিকিৎসকরাও ভাবি যে সমস্ত কিছুর দায় থাকে কিছু রাজনৈতিক দলের ওপরে, যে রাজনৈতিক দল তারা লড়াই করবে, রাস্তায় আন্দোলন করবে, মিছিল করবে, আর আমরা যে যার নিজের মতো ঘরে থাকবো। 5 বছরে একবার করে আসবে, আমরা একটা করে ভোট দেবো, আমাদের দায়িত্ব শেষ। এবং সেটাও ভোট দেওয়ার সময় আমরা হয়তো সামগ্রিক বিচার যা করা, পরিস্থিতির বিচার করা, সেই সবটার মধ্যে না গিয়েই তার মধ্যে মিডিয়ার ভূমিকা আছে, আমাদের পারস্পরিক বিভিন্ন ধরনের এর মধ্যে উপাদান আছে, সব কিছুকে বিচার করে যে সবসময় নির্বাচনটা হচ্ছে, সবসময় যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে সেটাও না। এর মধ্যে আমাদের নাগরিকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। নাগরিকদের দায়িত্ব থাকে সচেতন থাকা, ঘটনাবলীর উপর নজর রাখা, এবং সত্যি কথা আমরা একটা দেখলাম যুগান্তকারী ঘটনা, এটা হতে পারে একটি পড়ুয়া চিকিৎসক মহিলার মৃত্যু, তার হত্যা, আরজিকর মেডিকেল কলেজের নৃশংসতা আমাদের সারা রাজ্যের এবং আমাদের রাজ্যের বাইরেও দেশেও অনেক মানুষেরই বিবেককে আলোড়িত করেছে। এবং এই বিবেকের আলোড়ন আমরা হয়তো মনে করছি যে এই আন্দোলনটা শহুরে কিছু মানুষের না, এর ছাপ বোঝা যায়। এটা সুদূর প্রান্তে আমরা দেখেছি। আজকে সন্দেশখালির থেকে শুরু করে আমরা দেখেছি দেগঙ্গার মিড ডে মিল কর্মীরা, যারা স্কুলের বাচ্চাদের পুষ্টি যোগান দেয়, রান্না করেন, তারা একজোট হচ্ছে, তারা সুস্বাস্থ্যের দাবিতে লড়াই করছে, জাস্টিস ফর আরজিকর কথা বলছে। এই আন্দোলন আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পরে আমাদের রাজ্যের একটা নতুন গণজাগরণ হয়েছে। এখন স্বতঃস্ফূর্ত আন্দোলন তো শেষ অবধি সব জায়গায় পৌঁছতে পারে না, মানুষের স্বতঃস্ফূর্ততার একটা সীমা থাকে। আন্দোলনের স্বতঃস্ফূর্ততা যেমন একটা তার জীবনী শক্তি, ঠিক সেরকমই তাকে সচেতনভাবে ঠিক সঠিক অভিমুখে তাকে পরিচালনা করার দায়িত্ব আমাদের, যে শক্তিগুলি যারা মানুষের অধিকার নিয়ে লড়াই করে তাদের সেই দায়িত্ব থাকে। সেই দায়িত্বের জায়গা থেকে শুধু রাজনৈতিক দল না, বিভিন্ন গণসংগঠন যারা রাস্তায় নেমে লড়াই করে, তাদেরকেই সাধারণ মানুষের যে আবেগ, সাধারণ মানুষের মনের ভেতরে যে জমে থাকা যন্ত্রণা, যেটা বিভিন্নভাবে প্রকাশ হয়েছে 9ই আগস্টের পরে, কখনো সেটা রাত দখলের মধ্যে, কখনো সে এক দ্রোহের কার্নিভালের মধ্যে, কখনো ধর্মতলার অবস্থান মঞ্চে, কখনো কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদনের মিছিলে, কখনো স্বাস্থ্য ভবন অভিযানে, কখনো মেডিকেল কাউন্সিল অভিযানে, সিজিও কমপ্লেক্স অভিযানে। তাই এই বিভিন্ন কর্মসূচির মধ্যে সাধারণ মানুষ যেভাবে তারা তাদের কথা বলার চেষ্টা করেছেন, এবার আমাদের দায়িত্ব থাকে যারা এই গণ আন্দোলন, এই গণজাগরণের মধ্যে আমরা মনে করি যেখানে মানুষের অংশগ্রহণ হচ্ছে, মানুষের আবেগ নিয়ে অংশগ্রহণ হচ্ছে, তাকে সঠিক অভিমুখে চালনা করা, মানুষের দাবিগুলিকে সামনে আনা। সেখানে নিশ্চয়ই অভয়ার ন্যায় বিচার অন্যতম দাবি, তার সাথে বাকি যে ঘটনাগুলি থাকে, যে কারণে ধরুন স্বাস্থ্য ভবন অভিযান হবে, অতীতেও হয়েছে, এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। শাসক যখন তার চেয়ারে আসে, সে যখন দেখছে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন আটকাবার জন্য বিভিন্ন রকমভাবে সন্ত্রাস, বিভিন্ন রকমভাবে প্রতিবাদীদের গলা চেপে ধরার চেষ্টা হবে। সেই সবকে সাধারণ মানুষের পক্ষে সবসময় সেগুলোকে উপেক্ষা করা সম্ভব না। তাই আমাদেরকে যারা অগ্রণী বাহিনী হিসেবে কাজ করবে, গণসংগঠন কাজ করবে, তাদেরকে এই সাধারণ মানুষের আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে এবং গণ আন্দোলনের চেহারাকে, গণজাগরণকে গণ আন্দোলনে, সচেতন আন্দোলনে আমাদের নিয়ে যেতে হবে। বেশ, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমি অধ্যাপক ভট্টাচার্যের কাছে আসবার আগে অলিকের কাছে আসব। অলিক, আপনারা বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছেন। কোথাও কি আপনারা এটা মনে করছেন যে যদি মানুষকে পথে নামানো না যায়, তাহলে আরজিকরকে সামনে রেখে যে আন্দোলনটা সামনে এসেছে, যেটা একটু আগে ডাক্তার চৌধুরী বলছিলেন যে একটা জনজাগরণ হয়েছে, সেই জাগরণটা কোনো মতো স্থিমিত হয়ে যাবে এবং সেই অবকাশে শাসক বা প্রশাসন আরও বেশি আগ্রাসী বা আক্রমণাত্মক হয়ে উঠবে? সেই জন্যই কি আপনাদের মনে হয় যে মানুষের প্রতিবাদটা আরও বেশি করে সোচ্চার হওয়া দরকার, আরও বেশি করে মানুষের পথে থাকা দরকার? সেই জায়গা থেকে কি আপনাদের এই তাগিদটা যে আবারও মানুষকে পথে নামতে হবে? ধন্যবাদ। না, এমনিতে
আপনারা একটা কথা বলছেন, মানে মানুষ পথে থাকলেই একটা আন্দোলন জয়লাভ করবে, ব্যাপারটা ঠিক এরকম নয়। আসলে একটা সংগঠিত শক্তি যদি অপরাধটা সংগঠিত করে, তাহলে তারা যেভাবে সেই অপরাধকে আড়াল করতে চাইছে, যেভাবে তারা মানুষের যে চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে চাইছে, যে সত্যগুলোকে আড়াল করার মধ্য দিয়ে মানুষকে আসলে কিংকর্তব্য বিমূঢ় করে দিতে চাইছে, সেই বিষয়গুলো যদি স্পষ্টভাবে উঠে না আসে, তাহলে মানুষেরও কিন্তু পথে নামার কারণটাও ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে। এবং যে কারণেই, যেটা ডক্টর চৌধুরী বললেন, সেটা হচ্ছে যে বিশাল বিশাল যে আন্দোলন, সেই আন্দোলন হয়েছে, এবং এখনো সেই আন্দোলন খুব স্তীমিত হয়ে গেছে ব্যাপারটা তা নয়, নানানভাবে সেটা মানুষের মধ্য থেকে ফুটে উঠছে। কিন্তু আসলে গোটা ব্যবস্থাটা যেভাবে এই মৃত্যুটাকে, এই হত্যাটাকে এবং দুর্নীতিকে আড়াল করার জন্য প্রায় একটা সংগঠিত উদ্যোগ নিয়েছে, তার বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধটা কিভাবে হবে, প্রতিবাদটা কিভাবে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ধরুন, এই যে আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনে যাচ্ছি, অনেকেই ভাবছে আবার স্বাস্থ্য ভবনে যাওয়া কেন। যে প্রশ্নটাকে আসলে মানুষের মধ্যে কনফিউশনটাকে তুলে দেওয়া হয়েছে, যে কেসটা তদন্ত করছে সিবিআই, বিচার হচ্ছে কোর্টে, সাবজুডিস ম্যাটার, তাহলে স্বাস্থ্য ভবন কি করবে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর যদি মানুষের কাছে ঠিকভাবে না থাকে, সে যাবে কেন? সে তো ভাবছে সিবিআই কে ধরতে পারবো না, কেন্দ্র সরকারকে কিভাবে ধরবো, সুপ্রিম কোর্টের ওপরে তো কেউ নেই। এবং শুরু থেকেই যেটা হয়েছে, এই আন্দোলনটাকে এই অঙ্কে শোনা যাচ্ছে? একদম এই অঙ্কে সংশয়গুলো তৈরি করা হচ্ছে, ঠিক। হুম। তো সেখানেই আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আসলে মানে এই যে যে বিচারটা হয়ে গেল, মানুষের কাছে কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যে এই তো দোষী সাব্যস্ত হয়ে গেছে, আমরা বিচার করে দিয়েছি, এবার শুধু ফাঁসি না, তাকে এই আমৃত্যু যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড থাকবে, এর মধ্যে বিষয়টাকে আটকে দাও। এবং সমস্ত মিডিয়া থেকে শুরু করে সবাই সেভাবেই বিষয়টাকে বিচার করছে, এবং কোর্ট খুব ভালো একটা রায় দিয়েছে, ইত্যাদি 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 এইসব বলে যে প্রচার চলছে, যেটা মানুষের উদ্যোগকে কিন্তু স্তীমিত করছে একভাবে। আমাদের কাজ হচ্ছে, যেটা ডক্টর চৌধুরীও বললেন, যে যারা অগ্রণী, ওঠা পড়া আন্দোলনের থাকে, কিন্তু সত্যগুলোকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা, বা সত্যগুলোকে সামনে নিয়ে আসা, এবং যার উপর দাঁড়িয়ে আসল দোষীদেরকে ঠিকভাবে ধাক্কা দেওয়া, এটা যদি সম্ভব হয়, অবশ্যই মানুষ সেইভাবে পথে নামবে। মানুষ কি করবে সেটা মানুষই জানে, এবং মানুষ অবশ্যই অন্যায়কে মেনে নেয় না, হয়তো তাতে সময় লাগে, আজ না হোক কাল সেই অন্যায়ের বিরুদ্ধে মানুষ লড়বেই, এবং লড়েছে। এবং এই মুহূর্তে আমি আপনাকে মানে প্রসঙ্গত কয়েকটা বিষয় একটু তুলে ধরছি, যে বিচারটা যে হয়েছে, মানে কেন আমরা স্বাস্থ্য ভবনে যাচ্ছি, এই প্রশ্নটার কয়েকটা উত্তর আমি আপনাদের সামনে রাখছি। যে একদিকে চলছে যে বিচার হয়ে গেছে বলে যে একটা ভয়ঙ্কর বিচারের ব্যবস্থাকে সামনে রাখা হলো, মানে আমি ভয়ঙ্কর কথাটাকে খুবই মানে নির্দিষ্টভাবে, খুবই সচেতনভাবে ব্যবহার করলাম। সেটা হচ্ছে যে 100 জন দোষী, কিন্তু 100 জন দোষীর মধ্যে 99 জন দোষীর ঠিক কি কি দোষ সেটাকে ভালোভাবে বার করা যাচ্ছে না। এবার জাজ বললেন যে একজন দোষী আমি বুঝতে পেরেছি, তাই তাকে আগে সাজা দিয়ে দাও, বাকিগুলো দেখা যাবে। এটা তো বিচার প্রক্রিয়া নয়, এটা তো ন্যাচারাল যে জাস্টিস, তার বিরুদ্ধে যায়। কারণ একটা পুরো ঘটনাকে যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে বোঝা না যায়, একটা পুরো ঘটনায় যে 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 সমস্ত বিষয়গুলো উঠে আসে, সেগুলোর পূর্ণাঙ্গ তদন্ত যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো একজনকে দোষী সাব্যস্ত করে তাকে ভিক্টিমাইজ করে দেওয়া, এটা বিচার নয়। এবং এটা যদি একবার দাঁড়িয়ে যায়, তাহলে এই যে যে কোনো সময় দেখা যাবে যে কোনো একটা ঘটনায় কোনো একজনকে বললো না এ দোষী আমি বুঝতে পারছি, তাই তাকে সাজা দিয়ে দাও, হয়তো দেখা গেল 20 বছর পর পাওয়া গেল যে আসলে দোষটা তার কম, অন্য আর কারুর দোষটা বেশি ছিল। ঠিক সেরকমই এই ক্ষেত্রেও যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এটা হতেই পারতো যে তাদের মনে হচ্ছে যে সঞ্জয় রায় হচ্ছে দোষী অবশ্যই, এবং সঞ্জয় রায়ের দোষটা নিয়ে কোনো সংশয় নেই। অনেক ক্ষেত্রেই এটা হয়, সেই জন্যই কিন্তু কাস্টডি ট্রায়ালের ব্যবস্থা আছে, যে তাকে বেল দেয় না, যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তাকে জেলে বন্দি করে রাখা হয়, যাতে সে আবার পালিয়ে যেতে না পারে। জামিনটা দেওয়া হয় না তো এই কারণেই
যে আসলে তদন্তে যাতে সে প্রভাব তৈরি করতে না পারে, বা সে কোনো জায়গায় নিরুদ্দেশ হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না, বিচার প্রক্রিয়ায় বাধা পড়তে পারে, এই দুটো কারণেই। তাছাড়া জামিনটা তো একটা রাইটও মানুষের, কিন্তু এই ক্ষেত্রে সেই ন্যাচারাল জাস্টিসের প্রশ্নটাকেই ব্যাহত করা হয়েছে। এবং যেন মনে হচ্ছে যে কোনো ভাবে হোক সঞ্জয় রায়কে এই কিছুদিনের মধ্যে ফাঁসি বা যাবজ্জীবন দিতে হবে, এটা ছিল একটা পরিকল্পনা। সেই পরিকল্পনার অধীনে কাজটা হয়েছে। যে আপনি দেখুন বিষয়টা, যে রায় যে কথাগুলো বলা হচ্ছে সেখান থেকে আমি দু একটা উদ্ধৃতি আপনাকে দিচ্ছি, যেখান থেকে বুঝতে পারবেন যে কি ধরনের একটা বিচারের নামে প্রহসন হয়েছে। মানে ধরুন, জাজ নিজে বলছে, the evidence of one SI of police is an eye opener that police stations are treating the cases in a very indifferent manner. It also shocking that the concerned SI and did not hesitate to say such illegal acts standing in the witness box. মানে উইটনেস বক্সে দাঁড়িয়ে একজন যাকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি যে খুবই ইনডিফারেন্টলি এই ধরনের মার্ডার এবং রেপের কেসকে নিয়ে হাতে নিয়েছেন, এটা জাজের কাছে পরিষ্কার। আচ্ছা, কেন এটা করলো? এবারে বলছে যে ফ্রম দ্য এভিডেন্স ইট অলসো কেম আউট দ্যাট দ্য রেজিস্টার অফ ইউডি কেস ওয়ান কেস নাম্বার ওয়াজ কেপ্ট ব্ল্যাঙ্ক অ্যান্ড দ্যাট দ্য সেম অ্যালং উইথ দ্য রিলেটেড ফর্ম ওয়াজ ফিল্ড আপ বাই দ্য PW24 আফটার 11:30 PM। তো এরকম নানান ধরনের উদাহরণ তিনি রেখেছেন। এবং তারপরে পুলিশ কমিশনারের মানে এইভাবে যে তারা মানে উইটনেস বক্সে দেখা যাচ্ছে যে যারা তদন্ত করেছে তারা যে খুবই ইনডিফারেন্টলি ব্যাপারটা করেছে, এই বিষয়টা আমরা দেখিয়েছি একদম। হ্যাঁ, না, এখানে আরেকটা পয়েন্ট আমি জাস্ট উল্লেখ করব আপনাদের কাছে, যে পুলিশ কমিশনার এখানে একটা জায়গায় বলছে যে এটাও পরিষ্কার যে পুলিশ কমিশনার নিজে তদন্তে থেকে তিনি কোনো গাইড করেননি তদন্তকারী অফিসারদের, এবং এত খারাপভাবে যে তারা ট্রেন্ড, এটা ভাবতেই অবাক লাগছে। তো এটা যেখানে ঘটনা, এবং তারপরে বলছে যে এই যে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের সাথে কি কথাবার্তা হয়েছে, আমি আর সেটা ইয়েতে যাচ্ছি না, উদ্ধৃতিতে যাচ্ছি না, মানে সেখানেই ছত্রে আছে যে সন্দীপ ঘোষের সাথে সুপারদের কি কথাবার্তা হয়েছে, এবং সেখান থেকে পুরো ব্যাপারটা যে ম্যান হ্যান্ডেলড হয়েছে এইটা পরিষ্কার। আচ্ছা ধরুন, এবার এটা জাজ বলছে, স্বাস্থ্য দপ্তর কি এটা বোঝেনি? প্রথম কথা হচ্ছে, একটা জিনিস আমরা জানি, এই ধরনের একটা আনন্যাচারাল, ভয়ঙ্কর এবং মানে প্রায় অকল্পনীয় এক ধরনের একটা ঘটনা যদি কোনো ইনস্টিটিউশনে ঘটে, সবার আগে কি হয়? 5টা সাসপেন্ড হয়। কারা দায়িত্বে ছিল সেই ব্যাপারটা খোঁজ নিয়ে সেই ইনস্টিটিউশন, সেই কনসার্ন ইনস্টিটিউশন 5টা তো সাসপেন্ড করবে। আজ অব্দি আমরা দেখলাম না যে এই ব্যাপারে সাসপেন্ড করা হোক, বা কোনো তদন্তে কি কি তদন্তে গাফিলতি আছে যেগুলো সিবিআই কে দিতে হবে, এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের কোনো উদ্যোগই দেখলাম। বরং আমরা দেখলাম সেটা হচ্ছে যে ওই ক্রাইম সিনে দেখা গিয়েছিল একজন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটরকে, সেই ডেটা এন্ট্রি অপারেটরকে তদন্তকারী সংস্থা সাসপেন্ড করে দিয়েছিল। যে ন্যাশনাল মেডিকেল কলেজের একজন ডেটা এন্ট্রি অপারেটর আরজিকর মেডিকেল কলেজের যে ওই ঘটনার মধ্যে ক্রাইম সিনে উপস্থিত, এবং যেটা দেখা যাচ্ছে এবার তাকে সাসপেন্ড করার পরে আবার তদন্ত কমিটি করে এবার কিন্তু তাকে আবার ফিরিয়ে নেওয়া হলো। আচ্ছা, এক্ষেত্রে কি সেটা সাবজুডিস ম্যাটার ছিল না? কেন তাকে ফিরিয়ে নেওয়া হলো? এই জবাবগুলো স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম। এবং স্বাস্থ্য দপ্তরকে আরেকটা খুব সিম্পল প্রশ্ন করা হয়েছিল যে মিস্টার বিনীত গোয়েল তিনি অ্যাজ এ পুলিশ কমিশনার নির্যাতিতার নাম, পরিচয় সমস্ত কিছু প্রকাশ্যে এনেছেন। আচ্ছা, আপনাদেরই তো একজন এমপ্লয়ি এবং ছাত্রী, তার এই ধরনের মডেস্টিকে যারা হ্যাম্পার করলো তাদের বিরুদ্ধে আপনারা একটা ব্যবস্থা নিয়েছেন, এটা দেখান। তো ফাইনালি যেটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে যে লিখিতভাবে তারা 24 ঘন্টার মধ্যে এর উত্তর দেবে, কিন্তু আজ অব্দি তারা দেয়নি। এবং আমরা স্বাস্থ্য ভবন অভিযান শুধু এই কারণে করছি না যে স্বাস্থ্য ভবনই একমাত্র দায়ী। আপনারা যদি দেখেন যেটা হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট করার জন্য নানান কাজ করেছে, আর সিবিআই সেগুলোকে ইচ্ছে করে এড়িয়ে গেছে। আর কোর্টে যে বিচারটা হলো, কোর্টের বিচারকের কাজ ছিল একজনকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া, কিন্তু তা সত্ত্বেও
সত্য তো কোনো না কোনো ভাবে ফুটে বেরোয়। তার যে এই 173 পাতার রিপোর্ট, সেখানে যে সাক্ষী সাবুতগুলো এসেছে সেখান থেকে নানান ভাবে সেই সত্য কথা প্রমাণ হয়েছে। তাই এটা ঘটনা হচ্ছে যে আজকে যদি গোটা সমাজ জুড়ে দুর্নীতিকে নির্মূল করার জন্য প্রশ্ন নয়, তার বিরুদ্ধে লড়তে হয়। আজকে একটা প্রশ্ন সবাইকেই হন্ট করছে যে এত বড় আন্দোলন যদি একটা রেপ এবং মার্ডার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকারকে নেওয়াতে না পারে, তাহলে মানুষের অধিকারটা থাকবে কোথায়? মানুষ করবেটা কি? এটা নাগরিকদের যে কর্তব্যের প্রশ্নটা আসছে, তো নাগরিকদের কর্তব্য তো তখনই পালিত হয় ঠিকভাবে যখন নাগরিকদের অধিকারটা থাকে। তাহলে সমস্ত নাগরিক এটা জানে যে একজন সেখানে দোষী নয়, তাহলে তার বিরুদ্ধে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে সিবিআই কেউ খুঁজে পেল না। মানে এই ধরনের একটা চক্রান্ত সমস্ত মানুষের বিরুদ্ধে, সেটাকে উন্মোচন করাটা কাজ। এবং আমরা মনে করছি যে আগামীকাল যে স্বাস্থ্য ভবন অভিযান, এখানে তমনাশ বাবুরাও আছেন, অন্যান্য বিভিন্ন নাগরিক যারা আন্দোলনের নেতৃবৃন্দ তারাও আসবেন। যদি এটা ঠিকভাবে করা যায়, ঐক্যবদ্ধভাবে, যে ঠিকভাবে ঠিক প্রশ্নগুলোকে যদি তাদেরকে প্রশ্নের সামনে ফেলা যায়, তাহলে ওই যে সবাই বলছে, যেন সবাই আর কি কেউ জানে না যে আসল দোষীকে, যে সবাই উই ওয়ান্ট জাস্টিস বলছে, চোরও যার বিরুদ্ধে লড়াই একদম। হচ্ছে সেও বলছে জাস্টিস, আর যে লড়ছে সেও জাস্টিস। এই জায়গাটাকে আমাদের স্পষ্ট করে দিতে হবে, এটা হচ্ছে কাজ। এবং আগামীকাল আসুন সবাই স্বাস্থ্য ভবনে। আমার এই কথা যারা শুনছেন সবার কাছে আহ্বান, দলে দলে আগামীকাল স্বাস্থ্য একদম, ভবনে আমরাও। আসুন। এবং বইমেলাও চলছে, করুণাময়ীর পাশে বইমেলা চলছে। পুলিশ নানান ভাবে ফোন করছে যে বইমেলা আছে, আপনারা প্রোগ্রামটা পিছিয়ে দিন। নানান ভাবে ফোন করছে যে এইটা এইভাবে করবেন না। তো বইমেলা আছে, বইমেলা বইমেলার মতো চলবে, আন্দোলন আন্দোলনের মতো চলবে। কিন্তু বইমেলাতে যারা যাচ্ছেন তাদেরকেও বলবো দুটোর সময় বইমেলাতে পড়ে একদম, এটা যাবেন, বোধহয় দুটোর সময় সবাই করুণাময়ী মোড়ে আসুন। বেশ, এটা বোধহয় হ্যাঁ। নাগরিকদের উপর নাগরিকদের দায়, নাগরিকদের এই দায় পালন করতে হবে। আমি ঠিক গোটা বিষয়টার ব্যাখ্যার জন্য আসবো। অধ্যাপক দেবশ্রী ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। দেবশ্রীবাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আন্দোলনটা আপনি যদি প্রথম দেখেন, আর জি করে এই ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা, অনেক পুরোটা ব্যাখ্যা করে বললো যে আসলে প্রশ্নগুলো কোথাও এখনো অমীমাংসিত থেকে গেছে, এখনো প্রশ্নের উত্তর মেলেনি, অথচ বোঝাবার চেষ্টা করা হচ্ছে বা একটা ন্যারেটিভ বা আখ্যান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে যে সবই তো হয়ে গেছে, এই তো বিচারক বলে দিয়েছেন দোষী, একে ফাঁসি দিতে হবে, এই ফাঁসিটা না দিয়ে যাবজ্জীবন দিলেও গোটা বিষয়টা এখন এই বিতর্কের জায়গায়, ফাঁসি না যাবজ্জীবন। ফলে এই যে সরকারি বয়ান, এবং খুব খেয়াল করলে দেখা যাবে যে ঠিক এই মুহূর্তে শাসক দল, আগে প্রথম যখন অবস্থা ছিল শাসক দল বা প্রশাসন একটু একটু চাপে ছিল, বোঝা যাচ্ছে যে তারা বিভিন্ন আন্দোলনকে মেনে নিচ্ছিল বা আন্দোলনকে বাধ্য হচ্ছিল ছাড় দিতে। এখন কিন্তু আগ্রাসী হয়ে উঠেছে, এখন নানাভাবে হেনস্থা করবার দিকে যাচ্ছেন। ডাক্তার চৌধুরী এখানে রয়েছেন, উনিও বললেন যে এই যে ন্যারেটিভটা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আরও আশ্চর্য যে আমাদের সমাজের নাগরিকদেরই একটা অংশ এবং চিকিৎসকদেরও একটা অংশ এই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এটা আপনি একটু ব্যাখ্যা করবেন যে গোটা বিষয়টা যদি আমি পর্যালোচনা করি আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে অলিকরা যেমন তেমনি ডাক্তার চৌধুরীদের মনে হচ্ছে আবারও প্রশ্নগুলোকে সামনে নিয়ে মানুষের মনে ধাক্কা দেওয়ার দরকার আছে। হ্যাঁ, দেখুন, এই সেই দিনের যে 9ই আগস্টের যে ঘটনা ঘটে গেছিল, যে নারকীয় ঘটনা, এর সাথে সাথে অনেকগুলো প্রশ্ন আমাদের নাগরিক মননে উঠে এসেছিল। একটি তো একদম মানে হিনাস ক্রাইম, একটি তত্তাজা তরুণীকে রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যে সে কর্মরত অবস্থায় তাকে ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার হতে হয়। তার দায় ডাক্তারদের নিরাপত্তা, ওখানকার হসপিটালের নিরাপত্তা, পুরো স্বাস্থ্য কাঠামোর মধ্যে যারা রয়েছে তাদের নিরাপত্তা, যেমন একটা প্রশ্ন এসেছিল। দ্বিতীয়ত অন্য প্রশ্নগুলো তার সাথে সাথে এসেছিল যে এইটা কি শুধু একটা হত্যা, নাকি এটা এই একটা পচে যাওয়া গলে যাওয়া একটা সিস্টেমের একটা আউটকাম, যে সিস্টেমের শাখা প্রশাখাগুলো অনেক গভীরে প্রথিত হয়ে রয়েছে। এবং যেটা বলা হচ্ছে এখন যে আরে এই যে ছেলেটি যে আর কি আলটিমেটলি যাকে প্রসিকিউশন থেকে যাকে মানে কনভিক্টেড হয়েছে, যে সেই ছেলেটিকে তো রাজ্য সরকারই ধরেছিল, ফলে সিবিআই তো আর বেশি কিছু করেনি। সিবিআই এসে তার জাস্ট ওটাকে একটা ওই অবধি নিয়ে গেছে, তাতেও সিবিআই এর ব্যর্থতা। কেন ফাঁসি হলো না, এই একটা, যেটা আপনি অলিকবাবু বলছিলেন বা আপনিও বলছিলেন, যেটা আর কি
এই প্রাইম একটা ন্যারেটিভ কিন্তু আকাশে বাতাসে বুনে দেওয়া হচ্ছে নিখুঁতভাবে। কিন্তু প্রশ্নটা তো নয় যে কলকাতা পুলিশই তো সেটা করেছিল, কিন্তু কলকাতা পুলিশ সেটা করেছিল ঠিক, কিন্তু কি করেনি, এর সাথে যারা অ্যাবেট করা বলে মনে হচ্ছে তাদের কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। আমি বলছি না তারা অ্যাবেট ছিল, আমি জানি না, আমরা কেউ জানি না, কিন্তু তাদের ডেকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি। দুই, পরবর্তীকালে যে কারণে সিবিআই এর কাছে অ্যারেস্ট হলো যে দুজন, অর্থাৎ ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের চার্জে টালা থানার ওসি এবং দিদেন প্রিন্সিপাল অফ আরজিকর, তাদের ডেকে জিজ্ঞাসা পর্যন্ত করলো না। তাদের যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের ব্যাপারটা 4-5 দিনের মধ্যেও কলকাতা পুলিশের নজরে আসলো না, আশ্চর্যজনকভাবে। এবং এর সাথে দুর্নীতি, যে মানে প্রিন্সিপাল যিনি, উনি তো অ্যারেস্ট হয়েছিলেন বেসিক্যালি দুটো চার্জে, দুটো সেপারেট চার্জে। একটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স রিলেটেড টু দিস রেপ অ্যান্ড মার্ডার, এবং দুর্নীতি। এই কোনোটাই কিন্তু কলকাতা পুলিশের নজর আসেনি, সেইটা কিন্তু কিছুতেই বলা হচ্ছে না আশ্চর্যজনকভাবে নয়, উদ্দেশ্য প্রণোদিত হবেই। কারণ একটা চ্যানেলে যদি মানুষেরকে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অনেকটা গভীরে মানুষ ভেতরে ঢুকে গেলে বেরোতে অনেক সময় লাগবে। তাহলে এই ঘটনাগুলো ঘটেছিল যখন মহামান্য হাইকোর্টের অর্ডার আদেশনামা বলে, যখন সিবিআই যখন চার্জ ঘটনাটার অধিগ্রহণ করলো তদন্তটা, তখন আমরা অনেকেই আশাব্যঞ্জক হয়েছিলাম। কারণ আমরা চেয়েছিলাম কি, আমরা তো অবশ্যই এক পক্ষে এই যে ভিকটিম, সেই তরুণীটির ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডারের যথাযোগ্য শাস্তি হোক। শাস্তি সাথে কিন্তু একটা শব্দ ইংরেজিতে জড়িয়ে আছে, দ্যাট ইজ হচ্ছে ডেটারেন্স। মানে যে আমি যদি অপরাধ করে থাকি, আমাকে শাস্তি দিয়ে বাকি সমাজের কাছে একটা বার্তা পৌঁছানো যে তুমি এরকম অপরাধ করার চেষ্টা করো না, তোমাকেও অনুরূপ শাস্তি পেতে হবে। সো শাস্তিটা শুধু কে পাচ্ছে সেটা বড় কথা না, সেটাকে নিয়ে বাকি সমাজে একটা বার্তা ছড়িয়ে দেওয়া। কিন্তু এইটা তো যেমন একদিকে ছিল, আমরা তো এই উল্টা, কিন্তু সেই সঙ্গে আমরা জানতে চেয়েছিলাম, বুঝতে চেয়েছিলাম যে সিস্টেমের গলদ কতখানি, যেভাবে সিস্টেমের এগুলো মানে হার পাঁজর গুলো যেভাবে বেরিয়ে আসছিল, ডাক্তারবাবুরা তারা অকপটায় বলতে এসে, দেখুন ডাক্তারবাবুও সমাজের একটা অংশ, তাদের মধ্যে যদি আমার আপনার মধ্যে স্খলন পতন ত্রুটি থাকতে পারে, ডাক্তারবাবুদেরও কিছু কিছু সেকশনে থাকতেই পারে। এটা মানে আমরা কেউ 100 পিউরিটান ওয়ার্ল্ডে বাস করি না, আমরা কেউ পিউরিটান নয়, পিউরিটান হওয়া পৃথিবীতে সম্ভব না কারণ। কিন্তু সেটা অন্য প্রসঙ্গ, সেইটা এই প্রসঙ্গের সাথে জড়িয়ে দিয়ে উদ্দেশ্যটা কি হলো, যে মূল যে আন্দোলনটা দেখুন প্রথম থেকে এই চেষ্টাটা করা হচ্ছিল। কারণ দেখুন ওই 14ই আগস্ট রাত্রিবেলার মনে আছে, দিদেন পুলিশ কমিশনার, তাকে সে যখন ওই যে একটু আগে অলিকবাবু বলছিল জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, সবাই বলছে, কারা বলছে, যারা বিচার প্রকৃত চাইছে তারাও বলছে, যারা কোট আন কোট ওই ধামাচাপা দিতে চাইছে, যারা ধামাচাপা দিতে চাইছে তারাও বলছে, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তারাও বলছে। 14ই আগস্ট রাত্রে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটার পরে পুলিশ কমিশনার এসেছিলেন। পুলিশ কমিশনার প্রথম যে কাজটা ছিল, আমরা নাগরিক হিসেবে সবার কাছে চেয়েছিলাম যে ওখানে যে আতঙ্কিত ডাক্তারবাবুরা ছিল, আতঙ্কিত স্বাস্থ্যকর্মীরা ছিল, আতঙ্কিত রুগীরা ছিল, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, না রাষ্ট্র তোমার পাশে আছে, কেউ ভাঙচুর করলে কেউ কিচ্ছু তোমাদের করতে পারবে না, আমরা পাশে আছি। সেই জায়গায় পুলিশ কমিশনার কি বললো, রাস্তায় দাঁড়িয়ে উনি মিডিয়াকে দোষারোপ করে মিডিয়ার নামে দু কথা বলে চলে গেলেন। তার মানে কি, বারবার ডিরেকশন অফ ডিউটিস, কারণ একটা পাবলিক সার্ভেন্ট, আমরা এগুলো তো কোয়েশ্চেনেবল হবে। তার প্রধান এবং প্রথম কাজ ছিল সেদিন রাত্রে যে তাণ্ডব করা হয়েছিল, সেই তাণ্ডবের জন্য যারা এগ্রিভ, যারা ক্ষতিগ্রস্ত, যারা আতঙ্কিত, সেখানে ডাক্তারবাবুরা মঞ্চ বেঁধে বসেছিলেন, তারা ছিলেন, স্বাস্থ্যকর্মীরা ভেতরে ছিলেন, রুগীরা ছিলেন, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এই দায়িত্ব থেকেই তাকে কমিশনার করা হয়েছিল। তিনি কিন্তু সেকে ধার ধারালেন না, ওখানে বসে মিডিয়াকে ডেকে ওই গভীর রাতে শুধু মিডিয়ার নামে বলে গেল। তার মানে কি হচ্ছে, যে মূল ফোকাসটা থেকে বারবার দেখছি আমরা ডিরেকশন অফ ডিউটিস হচ্ছে। এবং একটা তো ঘটনা ঘটেছে, তার বিচার চাইবে, এটা কখনো পলিটিক্যাল স্লোগান বলে মনে হয় না। সবাই জানে এটা একটা সমাজের একদম গভীর ক্ষত থেকে সেই স্লোগানটা উঠে এসেছে। কিন্তু সেই স্লোগানটাকে আমি কিছুদিন আগেও দেখলাম একটা কলেজের ঘটনায়, একজন মাননীয় এমপি সেও বলছেন যে এই স্লোগানটা হবে, কারণ এটা যেন অ্যাজ ইফ একটা পলিটিক্যাল স্লোগান।
আমরা রাষ্ট্রের কাছে মানুষ জাস্টিস চাইবে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। কে একদম। জাস্টিস দিতে পারে? জাস্টিস যেমন কোর্ট দেবে, এই কোর্ট থেকে জাস্টিসটা পাওয়ার যে প্রসেসটা, সেটা তো রাষ্ট্রীয় পুলিশ, রাষ্ট্রীয় তদন্ত প্রশাসন, একদম। যারা রয়েছে, এজেন্সি আছে, তারাই এটাকে করবে। কিন্তু আমাদের কাছে যে জায়গাটায় অস্পষ্ট লাগছে কোথায়, যে ওই যে একটিকে তাকে কনভিক্টেড করে মানে আমাদের স্বাদ ধুয়ে ফেললাম, কিন্তু আমরা বারবার বলছি আরো দুজন লোক রয়েছে যারা এই ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের কাজে জন্য যারা অ্যারেস্ট হয়েছিল, রিসেন্টলি বেলে আছে। তাদের সম্বন্ধে কি হলো? এই বৃত্তের বাইরে আর কারা কারা আছে এইটা পরিষ্কারভাবে বলা, যেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা কার কাছে যাব? আমরা আমাদের দেশের সবচেয়ে যে যারা সবচেয়ে প্রথিতযশা বলে কোট অ্যান্ড কোট সেই ইনভেস্টিগেটিং এজেন্সিও কিন্তু সেই কথাটা এতদিনে আমাদের কাছে বলে দিতে পারলেন না, যে আমাদের কাছে প্রকাশ করতে পারলেন না, কারণ হাজার হাজার লক্ষ কোটি মানুষ জানতে চেয়েছে যে এই ঘটনাটা কি শুধু ওই একটি লোক, একটি অত্যন্ত খারাপ লোকের কর্ম, নাকি সিস্টেমের কর্ম, নাকি আরো কি আছে। এই কথাটা কিন্তু আমাদের কাছে আজ পর্যন্ত পরিষ্কার হলো না, কেউ বলতে পারলো না। কোর্ট একজনকে দোষী সাব্যস্ত করে তার বিচার করে দিল। এখন যেটা মানে দেখুন, রাষ্ট্রের এইটাই হবে, রাষ্ট্র এটাই চাইবে। রাষ্ট্রের দিকে যখন আগুন চলবে, প্রথম কাজ হবে যে আন্দোলনটা সংগঠিত হয়েছে তাকে ডিভাইড অ্যান্ড রুল করো, তাকে বিভিন্ন খণ্ডে ভাগ করো, তাদের এগেনস্টে রিটালিয়েট করো, তাদেরকে আক্রমণ করো। দেখুন, একটা মানুষ মানে রবীন্দ্রনাথের মতো লোক বলে গেছেন যে করেছি বেশিছে কি ভালো, করেছে কি কমা, যত কেউ আমার স্খলন পতন ত্রুটি। ফলে আমাদের প্রত্যেকেই, আমরা কেউ 100% শুদ্ধ লোক না, আমাদের মধ্যে কোথাও কোনো স্খলন পতন ত্রুটি কোনো পয়েন্ট অফ টাইমে হতেই পারে। এখন রাষ্ট্র কি করছে? আমি যেহেতু রাষ্ট্রকে প্রশ্ন করছি কোনো বিষয়ে, রাষ্ট্র তখন খুঁজছে আমার কবে কোন দিন কোনো স্খলন পতন ত্রুটি হয়েছিল কিনা, সেইটাকে নিয়ে আমাকে রিটালিয়েট করা। এইটা এরকম একটা ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে রাষ্ট্রের কাছে আমরা এটাই প্রত্যাশিত। ফলে এই যে একটা মার্ডার এবং ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ যেটা হলো, সেটা শুধু ব্যক্তি একজনকে মারা হলো তা তো নয়, একটা সিস্টেমের হাড় পাঁজর বের করে আনলো, যার জন্য নাগরিকরা, যেটা আমরা এতদিন অতটা তলিয়ে দেখতাম না, এই হাড় পাঁজর বেরিয়ে যাওয়ার কারণে, আমাদের দৃশ্যত হওয়ার কারণে আমরা এখন প্রশ্ন করছি, আমরা রাষ্ট্রের কাছে প্রশ্ন করছি যে এই পিপল, গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল যদি হয়, তাহলে এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। কিন্তু রাষ্ট্র সেখানে কি করছে? রাষ্ট্র ঘুরিয়ে দিচ্ছে যে না, আমাদের মানে যে অবজেক্টটাকে ঘুরিয়ে দিচ্ছে এবং আমাদের খণ্ড খণ্ড এতে ভাগ করছে, ভাগ করে রিটালিয়েট করার চেষ্টা করছে যাতে দমে যেতে পারে। ডাক্তারবাবুদের বিভিন্ন ভাবে করছেন, ডাক্তারবাবুদেরও নিশ্চয়ই বিভিন্ন বক্তব্য আছে, তাদের মধ্যে স্খলন পতন সব আছে মানছি, কিন্তু প্রশ্নগুলোর ডেফিনিট জবাব আমরা রাষ্ট্র থেকে চাই, আমরা বিচার ব্যবস্থার থেকে চাই, আমরা তদন্ত যারা করছে তাদের থেকে চাই। এই ঘটনাটা সাথে কোথায় কোথায় কারা কারা অ্যাবেট হয়ে রয়েছে, এই ঘটনাটার সাথে ডিস্ট্রাকশন অফ এভিডেন্সে কারা কারা কেন করলো, প্রশ্ন হচ্ছে মোটিভটা কি, কেন করতে গেল। একটা যদি মার্টার বা হিনাস ক্রাইম হয়ে থাকে, তার জন্য যদি দায় রাষ্ট্রের না থাকে, তাহলে রাষ্ট্র কেন তাদের লুকিয়ে রাখার একটা প্রয়াস বলে মনে করছি যারা আর কি নাগরিক সমাজ, সেটা কেন করতে যাবে? সেই ঘটনাটা পরিষ্কার জানতে চাই। এই জানতে গিয়েই সমস্যা, এই জানতে গেলে রাষ্ট্রের চোখে চোখ রেখে প্রশ্ন করার যা হাল হয় আপনি দেখেছেন, সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। এই কিছুদিন আগে রোনাল্ড ইয়ানসন, সুনীল ধাওয়াল, তাদের 6.5 বছর পরে মুক্ত করা হলো, তাদের এগেন্সে কোনো চার্জই আনা হলো না, কারণ ওই রাষ্ট্রের কাছে চোখে চোখ রেখে প্রশ্ন করলে তার কনসিকুয়েন্সটা কিন্তু রাষ্ট্র গোটা দেশ জুড়ে চেহারাটা একই রকম। এই ফ্যাসিস্ট সিস্টেম এই আউটপুটটাই আমাদের দিয়ে গেছে।